ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েন জোন, চারপাশে রাস্তাঘাট জনশূন্য, কেবল ভারী বুট পায়ে টহল দিচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপের কয়েকজন কমান্ডো। এই এলাকার একটি নির্দিষ্ট কড়া নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসের দিকে সাধারণের যাওয়ার কোনো অনুমতি নেই। সেফ হাউসের ভেতরের একটি অন্ধকার কক্ষে সারি সারি মনিটর জ্বলছে। কোনো মানুষ নেই, কেবল একটি ল্যাপটপের স্ক্রিনে অডিও রেকর্ডিং এর ওয়েব ফর্ম বা শব্দ তরঙ্গ লাল আর সবুজ রেখায় ওঠানামা করছে। স্ক্রিনের সাথে যুক্ত স্পিকার থেকে ভেসে আসছে একটি অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটি গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়েছে, ধমক দিয়েছে এবং একছত্র আধিপত্যের দম্ভ প্রকাশ করেছে। কিন্তু আজ সেই কণ্ঠে কোনো দম্ভ নেই, আছে কেবল একটি যান্ত্রিক শীতল প্রতিধ্বনি। আশ্চর্যের বিষয় হলো, এই কণ্ঠস্বরের পেছনে কোনো মুখচ্ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো লাইভ ব্রডকাস্ট নেই। আধুনিক প্রযুক্তির এই যুগে যখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এক ক্লিকে ভিডিও কলে যুক্ত হওয়া যায়, তখন একজন সাবেক প্রধানমন্ত্রী একটি অডিওর মাধ্যমে প্রেস কনফারেন্স করছেন। দিল্লির ওই বদ্ধ ঘর থেকে ভেসে আসা এই কণ্ঠস্বরটি কি আসলেই রক্তমাংসের কোনো মানুষের, নাকি এটি কেবলই শূন্যতায় মিলিয়ে যাওয়া কোনো মৃতপ্রায় সাম্রাজ্যের শেষ ডিজিটাল হাহাকার? 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া এই লুকোচুরি খেলা জন্ম দিয়েছে এমন এক রহস্যের, যা হার মানায় যে কোনো হলিউড থ্রিলারকেও। 21 শতকের এই চরম উৎকর্ষের যুগে সংবাদ সম্মেলন বা প্রেস কনফারেন্স শব্দটির সাথে ভিডিও বা সশরীরে উপস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন রাষ্ট্রনেতা, তা তিনি ক্ষমতায় থাকুন বা নির্বাসনে, যখন বিশ্বের সামনে কোনো বার্তা দিতে চান, তখন তিনি ক্যামেরার সামনে আসেন। এটি শুধু একটি বার্তা নয়, এটি হলো তার অনুসারীদের প্রতি একটি মনস্তাত্ত্বিক আশ্বাস যে তিনি সশরীরে উপস্থিত আছেন, তিনি লড়াই করছেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যা ঘটছে তা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব এবং পরাবাস্তব ঘটনা। দিল্লির মাটিতে বসে তিনি রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন, সংবাদ সম্মেলন পর্যন্ত করছেন, কিন্তু সবটাই কেবল অডিওতে। ভিডিওতে তাকে এক মুহূর্তের জন্য দেখা যাচ্ছে না। একটি মানুষ যিনি সব করতে পারেন, যিনি হাজার মাইল দূর থেকে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে পারেন, তিনি কেন ক্যামেরার সামনে আসতে পারবেন না? একটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করতে তো মাত্র 1 সেকেন্ড সময় লাগে, অথচ সেই 1 সেকেন্ডের দৃশ্য ধারণ করা হচ্ছে না। এই অতিকায় লুকোচুরি কেবল সন্দেহের জন্ম দেয় না, এটি এক বিশাল মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি করে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা বিশ্বের সামনে প্রকাশ করা সম্ভব নয়। একটি অডিও বার্তা যতটা সহজে ম্যানিপুলেট বা সম্পাদনা করা যায়, একটি লাইভ ভিডিওতে তা সম্ভব নয়। আর ঠিক এই দুর্বল জায়গাটিই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। মুখচ্ছবিবিহীন এই অডিও বার্তাগুলো বাংলাদেশের মানুষের মনে এখন একটি জোরালো এবং যৌক্তিক কনফিউশন বা বিভ্রান্তি তৈরি করেছে। শেখ হাসিনা কি আসলেই বেঁচে আছেন? গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা হয়তো আর বেঁচে নেই, কিংবা তিনি এমন এক শারীরিক অবস্থায় আছেন যেখান থেকে ভিডিওতে আসা সম্পূর্ণ অসম্ভব। আর যদি তাই হয়, তবে এই যে নিয়মিত অডিও বার্তা বা সংবাদ সম্মেলন, এগুলো কোথা থেকে আসছে? এখানেই দৃশ্যপটে প্রবেশ করে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তি এতটাই উন্নত যে মাত্র কয়েক মিনিটের অডিও স্যাম্পল ব্যবহার করে যে কোনো মানুষের কণ্ঠস্বর 100 ভাগ নিখুঁতভাবে ক্লোন বা নকল করা সম্ভব। সেই ক্লোন করা কণ্ঠে যে কোনো স্ক্রিপ্ট বা লিখিত টেক্সট বসিয়ে দিলে এআই এমনভাবে পড়ে শোনাবে যা সাধারণ মানুষের পক্ষে আসল না নকল তা ধরা এক প্রকার অসম্ভব। বিশ্লেষকদের একটি বড় অংশ এখন জোরালোভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে দিল্লির ওই সেফ হাউস থেকে ভেসে আসা বার্তাগুলো আসলে এআই জেনারেটেড। এটি কোনো রক্তমাংসের মানুষের কণ্ঠ নয়, এটি হলো অ্যালগোরিদম আর কোডিং এর মাধ্যমে তৈরি করা একটি ডিজিটাল ভূত। একটি মৃত বা মুমূর্ষু রাজনৈতিক সত্তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখার এই মরিয়া চেষ্টা প্রমাণ করে যে নেপথ্যের কারিগরদের কাছে আসল মানুষের চেয়ে ওই কণ্ঠস্বরের রাজনৈতিক মূল্য অনেক বেশি। যে কোনো রাজনৈতিক সংকটে সাধারণ মানুষের একটি নিজস্ব রসবোধ বা হিউমার থাকে। শেখ হাসিনার এই ভিডিওতে না আসার পেছনে আসল কারণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং চায়ের কাপের আড্ডায় তৈরি হয়েছে এক ডার্ক হিউমার বা ডার্ক কমেডি। অনেকেই রসিকতা করে বলছেন, শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে হঠাৎ করে চরম পর্দানশীল হয়ে গেছেন। মোদিজি হয়তো তাকে কড়া নির্দেশ দিয়েছেন, ভারতের মাটিতে থাকতে হলে আর বেপরোয়া হওয়া যাবে না, তাই তিনি ভিডিওতে আসছেন না। এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক চরম সত্য। যে নেত্রী 15 বছর ধরে প্রতিদিন টেলিভিশন স্ক্রিনে, পত্রিকার প্রথম পাতায়, বিলবোর্ডে, এমনকি স্কুলের পাঠ্য বইয়ে নিজের ছবি দেখতে অভ্যস্ত ছিলেন, যিনি ক্যামেরার ফোকাস থেকে এক মুহূর্তের জন্য সরতে চাইতেন না, তিনি হঠাৎ করে এতটা লাজুক হয়ে যাবেন তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে না। মানুষের এই রসিকতা আসলে তাদের অবিশ্বাসেরই একটি ব্যঙ্গাত্মক রূপ। মানুষ ভালো করেই জানে, একটি মানুষ অডিওতে প্রেস কনফারেন্স করতে পারলে ভিডিওতে আসার কোনো বাধা থাকতে পারে না। এই অবাস্তব পরিস্থিতির পেছনের সত্যটি যে অত্যন্ত অন্ধকার তা বুঝতে কারো বাকি নেই।
এখন প্রশ্ন হলো, যদি এই অডিওগুলো এআই জেনারেটেড হয় বা যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তবে এই নাটকটি কেন চালিয়ে যাওয়া হচ্ছে? কার স্বার্থে এই ডিজিটাল মায়া তৈরি করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কাঠামোর মধ্যে। বিগত ১.৫ দশকে এই দলটি কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক দল হিসেবে পরিচালিত হয়নি। এটি পরিচালিত হয়েছে একটি সম্পূর্ণ পরিবারতান্ত্রিক বা একক ব্যক্তির দল হিসেবে। দলের ভেতরে কোনো দ্বিতীয় বা তৃতীয় স্তরের যোগ্য নেতৃত্ব তৈরি হতে দেওয়া হয়নি। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবাই কেবল একজন ব্যক্তির উপরই নির্ভরশীল ছিলেন। এই চরম ব্যক্তি নির্ভরতার ফলে আজ দলটির অবস্থা একটি মেরুদণ্ডহীন কঙ্কালের মতো। গ্রাউন্ডে বা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থা এখন চরম শোচনীয়। শেখ হাসিনা সংক্রান্ত যে কোনো নেতিবাচক খবর, যেমন তার মৃত্যু বা কোমা, মুহূর্তের মধ্যে পুরো দলের কাঠামোকে তাসের ঘরের মতো ভেঙে ফেলবে। যোগ্য নেতৃত্বের অভাবে এবং অস্তিত্বের সংকটে বেশিরভাগ নেতাই দল ত্যাগ করবেন বা নিষ্ক্রিয় হয়ে যাবেন। নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য দলের এই ভঙ্গুর কাঠামোকে অন্তত মনস্তাত্ত্বিকভাবে বাঁচিয়ে রাখার জন্য এই এআই জেনারেটেড অডিও বা কণ্ঠস্বরের নাটকটি মঞ্চস্থ করা হচ্ছে। এই অডিওগুলো হলো সেই লাইভ সাপোর্টের মতো, যা খুলে ফেললেই দলটির রাজনৈতিক মৃত্যু নিশ্চিত। এই থ্রিলারের সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো ভারতের ভূমিকা। পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রনেতাই গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। উগান্ডার ইদি আমিন থেকে শুরু করে ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস অনেকেই নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির একটি অলিখিত এবং কঠোর নিয়ম হলো, যে দেশ কোনো পতিত নেতাকে আশ্রয় দেবে, সেই নেতা সেই দেশের মাটি ব্যবহার করে নিজের দেশের বিরুদ্ধে কোনো সরাসরি রাজনৈতিক বা উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কিন্তু ভারত এই ক্ষেত্রে যা করছে তা বিশ্বের ইতিহাসে এক চরম বিরল এবং নজিরবিহীন ঘটনা। তারা শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, তারা তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো রাজনৈতিক কার্যক্রম, অডিও বার্তা এবং সংবাদ সম্মেলন করার সুযোগ করে দিচ্ছে। বিশ্বের ইতিহাসে একজন নির্বাসিত নেতাকে একটি দেশের রাজধানী থেকে এভাবে রাজনৈতিক ছক কষে দেওয়ার নজির কেবল ভারতেরই আছে। সাউথ ব্লক এই কাজ করে প্রমাণ করেছে যে তারা কূটনৈতিক শিষ্টাচারের চেয়ে তাদের নিজেদের ভূ রাজনৈতিক এজেন্ডাকেই বেশি গুরুত্ব দেয়। ভারত কেন এত বড় কূটনৈতিক ঝুঁকি নিচ্ছে? কেন তারা একটি মৃতপ্রায় কণ্ঠস্বর বা একটি এআই জেনারেটেড ভূতকে এত সযত্নে লালন করছে? এর পেছনের কারণটি হলো ব্ল্যাকমেইলিং। ভারতের কাছে শেখ হাসিনা এখন আর কোনো নেত্রী নন, তিনি হলেন একটি বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার। নতুন বাংলাদেশ, যারা এখন আর ভারতের দাদাগিরি মেনে নিতে প্রস্তুত নয়, সেই বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারতের হাতে এখন এই একটিমাত্র তাসই অবশিষ্ট রয়েছে। ভারত ঢাকাকে একটি প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে, তোমরা যদি আমাদের কথা না শোনো, তবে আমরা এই অডিও বার্তা বা এই নিখোঁজ নেত্রীকে দিয়ে তোমাদের দেশে অস্থিরতা তৈরি করতেই থাকবো। সাউথ ব্লক খুব ভালো করেই জানে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ, কিন্তু তারা এই এআই জেনারেটেড হাসিনাকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ এই কণ্ঠস্বরটি যতদিন বাঁচবে ততদিন বাংলাদেশের ভেতরে একটি মনস্তাত্ত্বিক চাপ বজায় থাকবে। এটি হলো ভূ রাজনীতির অত্যন্ত নোংরা এবং অন্ধকার একটি খেলা, যেখানে একটি মানুষকে নয়, বরং একটি ডিজিটাল ছায়াকে ব্যবহার করে একটি পুরো দেশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা চলছে। রাত 4টা, নয়াদিল্লির সেই সেফ হাউসের আন্ডারগ্রাউন্ড সার্ভার রুমের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। বিশাল সার্ভারগুলোর নীল আর সবুজ বাতিগুলো চোখের পলকে নিভছে আর জ্বলছে। ঘরের এক কোনায় বসে থাকা একজন সাইবার ইন্টেলিজেন্স এক্সপার্ট তার কিবোর্ডে কয়েকটি কোড টাইপ করলেন। স্ক্রিনে একটি ভয়েস প্রসেসিং সফটওয়্যার ওপেন হলো। একটি টেক্সট ফাইল ড্র্যাগ করে সফটওয়্যারের ভেতর ফেলে দিতে স্পিকার থেকে আবার বেজে উঠল সেই পরিচিত কণ্ঠস্বর। অপারেটর তার হেডফোনটা কান থেকে নামিয়ে রাখলেন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে পাশের সোফায় বসা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দিকে তাকালেন। কাজ শেষ স্যার, অডিও রেন্ডারিং কমপ্লিট, কাল সকালে রিলিজ করা যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তা তার চশমাটা মুছে চোখে পড়লেন। গুড, কিন্তু আমরা আর কতদিন এই গেমটা চালিয়ে যেতে পারবো? ঢাকার ইন্টেলিজেন্স ইতিমধ্যে বুঝে গেছে যে এখানে আসল কোনো মানুষ নেই। ভিডিও ছাড়া এই এআই জেনারেটেড ভূত দিয়ে একটি পুরো দেশকে বেশি দিন বোকা বানানো সম্ভব নয়। আমাদের কাজ শুধু প্রক্সি দেওয়া স্যার। সাইবার এক্সপার্ট মনিটরের দিকে তাকিয়ে বললেন। আসল মানুষটা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা সেটা তো সাউথ ব্লকের টপ বসটা ছাড়া কেউ জানে না। ঘরের ভেতরে এক অদ্ভুত দম বন্ধ করা নীরবতা নেমে এলো। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু দিল্লির এই সেফ হাউসের অন্ধকার যেন কিছুতেই কাটতে চাইছে না। একটি রাজনৈতিক দল, যারা একদিন একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল বলে অহংকার করত, তারা আজ পরিণত হয়েছে কিছু অ্যালগরিদম আর কোডিং এর ডিজিটাল দাসে। যে কণ্ঠস্বর একদিন লক্ষ মানুষকে নির্দেশ দিত, আজ সেই কণ্ঠস্বর বন্দী হয়ে আছে একটি সার্ভার রুমের হার্ড ড্রাইভে।
এই ভূ রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স এখন আর রাজনৈতিক ময়দানে নেই, তা চলে গেছে সাইবার স্পেসের অন্ধকার গহ্বরে। কিন্তু সত্যের একটি নিজস্ব শক্তি আছে, তা যতই সার্ভারের নিচে লুকিয়ে রাখা হোক না কেন, একদিন না একদিন তা বিস্ফোরিত হবেই। যেদিন এই এআই জেনারেটেড মায়ার পর্দা খসে পড়বে, যেদিন বাংলাদেশের মানুষ এই ডিজিটাল ভূতের আসল রহস্য জানতে পারবে, সেদিন শুধু একটি দলের নয়, একটি পুরো আঞ্চলিক পরাশক্তির কূটনৈতিক অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সার্ভার রুমের কুলিং ফ্যানের একটানা শব্দটা এখন একটি টাইম বোমার মতো টিকটিক করছে। খেলা শেষ হয়নি, তবে একটি নিখোঁজ মুখচ্ছবির আড়ালে যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তার বিস্ফোরণের সময় ঘনিয়ে আসছে।